আওয়ামী লীগের দুই নেতার নেতৃত্বে চট্টগ্রাম বাইজিদের নাগিন পাহাড় সাভার প্রশাসনের উদাসীনতায় পরিবেশবিদদের ক্ষোভ। গাজীপুরের টঙ্গীতে কোটি টাকার সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ সহজের ভূমিকা নিয়ে প্রশ্ন, মামলাকে দুষছে কর্তৃপক্ষ। ইউরোপে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু, স্বচ্ছতার সঙ্গে দক্ষ কর্মী পাঠাতে না পারলে বাজার নষ্ট হবে, সতর্ক করলেন বিশেষজ্ঞরা। বৈশাখের খরতাপে পুড়ছে দেশ, চলতি সপ্তাহেও কমার পূর্বাভাস নেই। বৃষ্টির জন্য জেলায় জেলায় নামাজ ও প্রার্থনা। এবং টানা দাবদাহে বগুড়ার বড় চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ, লোডশেডিং এ বাড়ছে সেচ খরচ, উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের শঙ্কা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। চট্টগ্রামে একের পর এক ধ্বংস হচ্ছে পাহাড়। বাইজিত এলাকার চন্দ্রনগরে প্রায় 10 একর আয়তনের নাগিন পাহাড় কাটতে কাটতে এখন অনেকটাই সংকুচিত। নগরীর জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিনের নেতৃত্বে চলছে পাহাড় কেটে প্লট তৈরি। এ নিয়ে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন পরিবেশবিদরা, যদিও প্রশাসনের দাবি যে নিয়মিত অভিযান চলছে। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আল নোমান। সরকারি হিসাবে নাগিন পাহাড়ের আয়তন প্রায় 10 একর, বিভিন্ন সময় প্রায় 1.5 একর কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতা সহ স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে রাতের আধারে কাটছে পাহাড়টি। একাংশ দখল করে গড়ে তোলা হয়েছে প্লট। টিনের উঁচু বেড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে পুরো এলাকা। বাইরে থেকে বোঝার উপায় নেই পাহাড়ের অবস্থা কি। নাগিন পাহাড়ের অবশিষ্ট দক্ষিণ অংশও কেটে ফেলা হচ্ছে, তবে প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতে নারাজ। আমরা আগ ধরেই দেখছি যে এখানে পাহাড় একটাই, এমন এটা লই ঝামেলা চলতেছে। রাত্রে পাহাড় কাটি মেটে নিয়ে যাইতেছে। পাহাড় আগে কিন্তু বড় ছিল, কিন্তু আমি ছিলাম না, তো সেই কারণে দেখছি না কে কাটছে। রাত্রে মাটি উঠেছে, রাত্রে নিয়ে গেছে। পাহাড় কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর চলতি বছর একটি মামলা করে। মামলার 18 আসামির অন্যতম চট্টগ্রামের জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিনের নেতৃত্বেই চলছে নতুন করে পাহাড় কাটা। এর মধ্যে বাহারের বিরুদ্ধে 2018 সালেও একটি মামলা হয়। এই দুই নেতার সাথে কয়েকজন তথাকথিত সাংবাদিকও জড়িত। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকার সমালোচনা করেন বিশিষ্টজনরা। আমাদের প্রজন্মে পাহাড় বলে কোনো জিনিস থাকবে না, দেখবে না তারা। সেই পাহাড়ের সাথে কর্ণফুলী নদী যাবে, খালগুলো চলে গিয়েছে, নালাগুলো চলে গিয়েছে, এবং চট্টগ্রামের যে নান্দনী নদীগুলো সেগুলোও যাবে, এবং আমাদের ঐতিহ্য বলে আর কোনো জিনিস থাকবে না। তবে জেলা প্রশাসকের দাবি, পাহাড় কাটা বন্ধে মামলা সহ নিয়মিত অভিযান চলছে। পাহাড় রক্ষায় চট্টগ্রামের 52টি পাহাড়ে সাইনবোর্ড লাগানোর কথাও জানান তিনি। পাহাড় কাটা বন্ধ করার জন্য চট্টগ্রামে 52টি পাহাড়ে 52টি সাইনবোর্ড লাগানো হয়েছে। গত এক বছরে প্রায় 173টি মোবাইল কোড করা হয়েছে এবং প্রায় 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 39 জনকে কিন্তু আমরা জেল দিয়েছি। পাহাড় কেটে প্লট বাণিজ্যের বিষয়ে বক্তব্যের জন্য বারবার ফোন করা হলেও সাড়া দেননি ক্ষমতাসীন দলের এই দুই নেতা। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম চট্টগ্রামে আর পাহাড় দেখবে না। তাই পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি পরিবেশবিদদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে গড়েছেন মার্কেট, এরপর পারিবারিকভাবেই ভোগ করছেন উত্তরসূরিরা। গাজীপুরের টঙ্গীতে হাইওয়ে সড়কের পাশেই দেশ টিভির অনুসন্ধানে মেলে কোটি টাকার সরকারি সম্পদ দখলের চিত্র। তবে নিজেদের জায়গা উদ্ধারে ব্যর্থ সড়ক ও জনপথ বিভাগ। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। গাজীপুরের হিমায়তদীঘি এলাকার সংসরউদ্দিন মার্কেট। ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশেই সুবিশাল এই মার্কেটটির মালিক সংসরউদ্দিন নামে এক ব্যক্তি। তিনি মারা যাওয়ার পর ভোগ দখল করছেন তার এক ছেলে ও মেয়ে। দেশ টিভির হাতে আসা তথ্যে জানা যায়, প্রায় 10 বছর বেদখলে থাকা জায়গাটির মালিক সড়ক ও জনপথ বিভাগ। ভূমি রেকর্ডের তথ্য মতে 1129 দাগ নম্বরের জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের। সরজমিনে দেখা যায়, দখল পাকাপোক্ত করতে মার্কেটের সাথে নির্মাণ হচ্ছে মসজিদ। নির্মাণের দায়িত্বে থাকা ক্যাশিয়ার মোহাম্মদ আলী দেশ টিভিকে জানান, অনেক আগেই সংসরউদ্দিন মসজিদের জন্য জায়গাটি লিখে দিয়েছেন। তবে সম্প্রতি তারাও জেনেছেন জায়গাটির মালিক সড়ক ও জনপথ বিভাগ। মার্কেটের ব্যবসায়ীও বিষয়টি অবগত বলে জানান। আমাদের জায়গা, আমাদের কাগজপাতি আছে,
দেখেন তাদের কাগজপত্র দিচ্ছে, সড়ক জনবল বলতেছে হেদের নামে রেকর্ড আছে, হেদের টাকা। এটা তো পুরাটাই উনাগো, আমি মনে করি যে জনপথের পুরাটাই, কারণ পুরাটা একর করে নিচ্ছে। রেকর্ড হইলো সংসদ দিন, পরে একর করে নিচ্ছে সরকার, সরকারে ওদের বিল দেয় না, এটা লইয়া মামলা চলতেছে। এ বিষয়ে চেষ্টা করেও সংসরুদ্দিনের পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে মালিক হওয়ার পরও কেন জায়গা উদ্ধার করতে পারছে না এ বিষয়ে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী জানান, দখলকারীদের মামলার কারণে জমি উদ্ধার করতে পারছেন না তারা। ওনারা মামলা করছে, আমাদের নামে রেকর্ড, ওনারা রেকর্ড সংশোধনী চাইছে আদালতে। মামলা নিষ্পত্তির মাধ্যমে জায়গা উদ্ধারে আশাবাদী সড়ক ও জনপথের এই প্রকৌশলী। সাদাত নিশাদ, দেশ টিভি, গাজীপুর। ট্যালেন্ট হান্ট প্রকল্পের আওতায় বাংলাদেশ থেকে জনশক্তি যাবে ইউরোপের 4 দেশে। দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অভিবাসন বিশ্লেষকরা বলছেন যে গতানুগতিক টিসিসির মাধ্যমে দক্ষ শ্রমিক গড়া সম্ভব নয়, আর প্রশিক্ষিত কর্মী এবং পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা না আনতে পারলে অঙ্কুরেই নষ্ট হতে পারে ইউরোপের বাজার। যদিও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দাবি যে সরকারি ব্যবস্থাপনাতেই দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব। ইউরোপের শ্রমবাজার নিয়ে আজিজুর রহমান কিরণের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প এবং সম্ভাবনাময় শ্রমবাজার খুঁজছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের ট্যালেন্ট হান্ট প্রকল্পের আওতায় তথ্য প্রযুক্তি, কেয়ার গিভিং, ট্যুরিজম, হসপিটালিটি, কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত, জাহাজ শিল্প ও তৈরি পোশাক খাতের সম্ভাবনা তৈরি হয়েছে জার্মানি, ইতালি, গ্রিস ও রোমানিয়ায়। বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্পের আওতায় প্রশিক্ষিত ও দক্ষ কর্মী নেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে সেখানে বড় বাধা হতে পারে ভাষাগত জ্ঞান এবং দক্ষতা। সরকারি টিটিসি সেন্টারগুলোকে আধুনিক করা সহ বেসরকারি খাতের অধীনে উন্নত প্রশিক্ষণ কেন্দ্রের উপর জোর দেন তারা। শুধু স্কিল না, এখানে ভাষাগত শিক্ষা রয়েছে, তাদের মননের একটা ব্যাপার রয়েছে, সেখানেও ট্রেনিং করা এবং সেখানেও ট্রেনিং দেওয়া, এই কাজগুলো কিন্তু গুছিয়ে করতে হবে, কারণ এই বাজার আমরা কোনো ক্রমে আমরা হারাতে পারি না এবং এটা সম্ভাবনা যথেষ্ট। গভর্নমেন্ট লেভেলে যারা ট্রেনিং, উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো যে তাদের তো কোনো দায়িত্ব নাই। এই যে ট্রেনিং করে যারা বেরোলেন তারা কি বলতে পারবেন যে তাদের কতগুলো লোক চাকরি দিয়েছেন, কতগুলো লোক চাকরি পেয়েছে, এই ধরনের কোনো ডেটা আছে? তাহলে তাদেরকে এই ধরনের কোনো রেসপন্সিবিলিটি বলে দেওয়া হয়েছে? যদিও সরকারি টিটিসি সেন্টারের সক্ষমতা যথেষ্ট বলে দাবি করছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 104টা টিটিসি অলরেডি চালু আছে, এইগুলাতে ট্রেনিং চলতেছে। 6টা মেরিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, সেগুলোতেও কাজ চলতেছে। নতুন প্রজন্মের যে মেশিনারি ট্রেনিংয়ের জন্য যেগুলোর প্রয়োজন আছে সেগুলো আমরা ক্রয় করতেছি। বাইরা মহাসচিব কর্মী পাঠানোর প্রক্রিয়া উন্মুক্ত করার দাবি জানালেও এর সঙ্গে দ্বিমত জানান অভিবাসন বিশেষজ্ঞ সিআর আবরার। যে কোনো এমএ আসলে, যে কোনো নতুন মার্কেটে গেলে বোয়েসেলকে একটা আলাদা করে দিয়ে দেওয়া হয় যে এইখানে শুধু বোয়েসেল লোক পাঠাবে। আপনি আমাদের জন্য মাজার উন্মুক্ত রাখেন, আপনি সিস্টেম করে দেন, নিয়মকানুন করে দেন, প্রসেসে দিয়ে দেন, আমাদেরকে কোনো ইস্যু নেই, কিন্তু পার্টিকুলারলি কাউকে করে দিয়ে না, কারণ এটা মনোপোলাইজ হয়ে যায়। বেশ কয়েকটা কান্ট্রি কিন্তু আমরা এইভাবে আটকে গেছি যেখানে আমরা কর্মী পাঠাতে পারছি না। আর একটা হলো এই যে সিন্ডিকেট প্রথা, মানে এই যে সিলেক্টিভ কিছু এজেন্সিকে বিভিন্ন জায়গায় কাজ করতে দাও, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাইরার তো তাদের একটা এই সেক্টরকে প্রতিনিধিত্ব করেন জাতীয় পর্যায়ে, তাদের তো দায়িত্ব বর্তেছে, কিন্তু সে দায়িত্ব তো তারা তো পালন করছেন না। কোনো কোনো ক্ষেত্রে সবচেয়ে দুঃখের বিষয়, যারা বলেছিলেন যে তারা এই সিন্ডিকেট ভাঙবেন, তারাও পরবর্তীকালে আমরা যেটা শুনেছি যে তারা এর সাথে সম্পৃক্ত হয়েছে। শুধু 4 দেশই নয়, সঠিক ব্যবস্থাপনায় মানসম্মত কর্মী পাঠানো গেলে হাঙ্গেরি সহ ইউরোপের বিভিন্ন দেশেও দক্ষ শ্রমিক পাঠানো সম্ভব। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। বৈশাখের খড় তাপে জ্বলছে দেশ, জারি রয়েছে হিট অ্যালার্ট। খুলনা ও রাজশাহী বিভাগে বাড়ছে গরমের তীব্রতা। বেশিরভাগ জেলায় মঙ্গলবারও গড় তাপমাত্রা ছিল 40 ডিগ্রি ছুঁই। তীব্র গরমে সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ। আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া অফিস। মাজারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সূর্যময় আকাশে নিয়ে মেঘের দেখা, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে হাসপাস জনজীবনে। প্রয়োজন না হলে কেউই বের হচ্ছেন না বাসা থেকে। জীবিকার তাগিদে যারাও বের হচ্ছেন তারাও খুঁজছেন স্বস্তির ছায়া। বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। যেমন রোদ, তাপমাত্রা, রাত্রি তো পাই না, গলা শুকিয়ে যায়,
পানির বোতল লগে আছে, খাই আর তাও তৃপ্তি নিতে পারি না। অতিরিক্ত গরমের জন্য আমরা ভাড়াও পাইতে আসি না। আজকে 3 দিন ধরে জমা উঠতে পারছি না। প্রচন্ড গরম বাবা, লোকজন কম, ভাড়া হচ্ছে না, দাঁড়ায় থাকি কি রোদের ভিতরে খুব কষ্ট। ভাড়া তাই কষ্ট হচ্ছে, কাজ করতে পারতেছি না গরমের ঠেলায়। গরমের কারণে সে চালাতে পারছি না, জিভে তাদের ভালো লাগছে, কারণ খাইতে তো লাগবে। তীব্র গরমে আরো ভোগান্তি বাড়িয়েছে রাজধানীর যানজট, তবে স্বস্তি আছে মেট্রো রেলে। গরম থেকে একটু প্রশান্তির জন্য অনেকেই সড়কের পাশে বসা দোকান থেকে শরবত এবং ডাবের পানি কিনে খাচ্ছেন। বিক্রেতারা বলছেন গরমে বেড়েছে বিক্রি। বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো হইতেছে। আল্লাহর কাছে আমি একটাই দোয়া করি যে মানুষ এই গরমে থাকতে পারতেছে না, যে অশান্তি হইতেছে, আল্লাহ যেন মানুষের শান্তির ব্যবস্থা করে দেয়। গরম তো প্রচুর গরম, এই প্রচুর গরমে লেবুর শরবত অনেক খুব উপকার, এই জন্য আর কি খাওয়া। দাম ঠিকই আছে, ডাবের দাম অনেক বাড়ছে, ডাবের বেচাকেনা অনেক বাড়ছে। চলমান তাপপ্রবাহ থাকবে আরো কিছুদিন, আপাতত নেই বৃষ্টির কোনো সম্ভাবনাও। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার এমন বিরূপ প্রভাব বলে জানান আবহাওয়াবিদরা। গত 24 ঘন্টা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 3টা জেলাতে, সেটা ছিল আপনার খুলনা, যশোর এবং চুয়াডাঙ্গা 40.6 ডিগ্রি। আপাতত আমার বৃষ্টির ওরকম সম্ভাবনা নেই, সেক্ষেত্রে এই মাস ব্যাপী কম বেশি তাপপ্রবাহ থাকবে। বৈশ্বিক যদি প্রেক্ষাপট বিবেচনা করে বৈশ্বিক কিন্তু তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং এই বৈশ্বিক ইয়েতে আমাদের বাংলাদেশে কিন্তু এর প্রভাব আছে, এবং বাংলাদেশে কিন্তু তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবারও দেশে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, টানা খরায় পুড়ছে ক্ষেতের ফসল। এ অবস্থায় বিভিন্ন জেলায় বৃষ্টির আশায় খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। খায়রুজ্জামান সেতু, এস সোহান ও নাহিদ হাসান তিতাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সপ্তাহ খানেক ধরেই তীব্র দাবদাহে পুড়ছে দেশ। তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 40 থেকে 42 ডিগ্রিতে। ভ্যাপসা গরমে নাভিশ্বাস জনজীবনে। এ অবস্থায় দাবদাহ থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এ অবস্থায় মঙ্গলবার চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে ইস্তিসকার নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। আল্লাহর কাছে গরমের তীব্রতা থেকে বাঁচতে চলে মুনাজাত। তাপমাত্রা পড়ছে, এটা অসহনীয় একটা অবস্থা। তা আমরা পুরো চুয়াডাঙ্গাবাসীর জন্য এবং দেশবাসীর জন্য দোয়া করার উদ্দেশ্যেই আমাদের আজকে এই নামাজ। সকল প্রাণীকুল আজকে কষ্ট থেকে মুক্তি পাওয়ার আশায় আমরা দোয়া করেছি, আল্লাহ যেন শান্তির বৃষ্টি দান করে। আমরা যেহেতু মুসলিম ধর্মাবলম্বী, তাই আল্লাহর কাছে আমরা ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর কাছে আল্লাহর প্রার্থনা করলাম, আল্লাহ দ্রুত আমাদের যদি বৃষ্টি দেয়। বাগেরহাটের মোরেলগঞ্জের আজিজিয়া স্কুল মাঠে ইস্তিসকার এ নামাজে অংশ নেন 5 শতাধিক মানুষ। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা বাজার মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী। কুষ্টিয়ার কুমারখালীর খড়িলার বিলে খোলা আকাশের নিচেও বৃষ্টির আশায় নামাজ আদায় করা হয়েছে। এতে প্রায় 3 শতাধিক মানুষ অংশ নেন। রসুলের বাণী হিসাবে আমরা এখানে আসছি। আমি এখানে আসছিলাম আল্লাহর রহমতের বৃষ্টির আশায়, আল্লাহর কাছে কাগজি মানিতে করে আল্লাহর রহমতের পানি যদি আল্লাহর রহমত করে, তার রহমতের আশায় এখানে আমরা মাঠের মধ্যে আইছি। পিরোজপুরে দাবদাহ থেকে রক্ষায় বৃষ্টির আশায় মঠবাড়িয়ায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ভোরে মঠবাড়িয়া উপজেলার পশ্চিম টিকিকাটা গ্রামে এ নামাজ আদায় করা হয়। এ সময় টিকিকাটা গ্রাম সহ আশেপাশের গ্রামে শতাধিক মুসল্লি নামাজে অংশ নেন। অতিরিক্ত তাপদাহের কারণে মানুষ সহ সকল মাখলুক, কীট পতঙ্গ, গাছপালা তৌলত কষ্ট পাচ্ছে। তাই আমরা আজকে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছি। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে একটি উপকারী বৃষ্টি দান করেন। এদিকে খুলনায় বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ সকাল 10টায় নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এ নামাজের আয়োজন করে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা কয়েকদিনের তাপপ্রবাহে দুশ্চিন্তার ছাপ পড়েছে বগুড়ার বোরো চাষিদের কপালে। গরমে একদিকে ফসলের পোকামাকড়ের আক্রমণ বেড়েছে, আর অন্যদিকে অতিরিক্ত সেচ দিতে গিয়ে বাড়ছে উৎপাদন খরচ। রমজানে ঘন ঘন লোডশেডিং থাকলেও চাষিরা এখন চান নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। তবে কৃষি বিভাগ বলছে দাবদাহ থাকলেও বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হবে না। বগুড়া থেকে সহকর্মী সঞ্জু রায়ের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট।
বগুড়ায় গেল কয়েকদিন ধরে চলা তীব্র গরমের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে কৃষিতে। বোরো ধানের এই ভরা মৌসুমে ফসলের ক্ষতি ও উৎপাদন খরচ বাড়ায় দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে চাষিদের। এবছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বগুড়ায় ১,৮৭,৮১০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে লাগানো ধানের চারার পরিচর্যায় এমনিতেই চরম বিঘ্ন ঘটেছে গেল রমজানের ঘন ঘন লোডশেডিংয়ে। এখন তীব্র গরমে বাড়ছে পোকার আক্রমণ, আর জমি ঠান্ডা রাখতে দিতে হচ্ছে বাড়তি সেচ, যাতে বাড়ছে কৃষকের বিঘা প্রতি উৎপাদন খরচ। যে খরচটা বাইরে গেছে বা অতিরিক্ত খরচ না হলে ৫-৭ হাজার টাকা খরচ। অতিরিক্ত তাপমাত্রার কারণে এখন সেচ যদি সমস্যা হয়, যে খরচাটা এতে তা থেকে আমরা পাবো কিনা তা সঠিক না। ঋণ দেনাকে সঙ্গী করে এই দরিদ্র কৃষকদের নেই উচ্চবিলাসী কোনো চাওয়া। নিজেদের জমিগুলোতে চাহিদা মতো সেচের জন্য চান শুধু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। মাঝে মাঝে কারেন্ট থাকে না, এই কারণে যে জমি দেওয়া হয় সে যে পরবর্তী অন্য জমিনে জাতি এটা আবার শুকিয়ে যায়। কারেন্ট না পাওয়ার কারণে আমাদের জমির অত্যন্ত ক্ষতি, জমির ধানের শীষও ছোট ছোট হয়ে যাচ্ছে। আমরা আশা করব যে আগামীতে ফসল না কাটা পর্যন্ত লোডশেডিং এর পরিমাণটা যাতে কম হয়, এটা বিদ্যুৎ বিভাগের সকলের কাছে অনুরোধ থাকবে। তবে কৃষি বিভাগ বলছে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে বগুড়াতে এবছরও বোরোর লক্ষ্যমাত্রা অর্জনে কোনো খামতি হবে না। তবে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কৃষি বিভাগ। বড় আবাদে যাতে কোনো রোগ বালাই বা পোকামাকড় কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য আমরা উঠান বৈঠক থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রচারপত্র এগুলো বিলি করার কাজ আমাদের অব্যাহত আছে। আমরা আশা করছি যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না আসে, তাহলে আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হব। এদিকে ইতিমধ্যেই রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এবছর প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা, যা গত বছর থেকে বেড়েছে ২ টাকা। সিদ্ধ চাল ১ টাকা বাড়িয়ে ৪৫ টাকা ও আতপ চাল সংগ্রহ মূল্য ধরা হয়েছে ৪৪ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক কেন্দ্রে সরকারি গাছ বন বিভাগের অনুমতি ছাড়াই কাটার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ আবু সালের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ পেলে দায়িত্বরত পুলিশ সদস্যরা ওই গাছ কাটা আটকে দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা ইসলাম। রংপুর নগরীর সিও বাজার এলাকায় বাংলাদেশ বেতারের আন্তর্জাতিক প্রেরণ কেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা নানা প্রজাতির শত শত গাছে নজর পড়ে প্রতিষ্ঠানের আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহের। ঈদের ছুটিতে নিজের বিশ্বস্ত কর্মচারী দিয়ে একাধিক গাছ কেটে ফেলেন তিনি। অন্য কর্মচারীরা বিষয়টি সিনিয়র কর্মকর্তাকে জানালে নড়ে চড়ে বসেন আবু সালেহ। গাছ কাটার বিষয়টি স্বীকার করে তড়িঘড়ি সরকারি পত্র তৈরি করে কেটে ফেলা গাছের মূল্য নির্ধারণ করতে ১৫ এপ্রিল বন বিভাগকে পত্র দিয়ে গাছ অপসারণের অনুরোধ করেন। তবে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি তিনি। পুলিশ বলছে অনিয়মের বিষয় জানার পর গাছ আটকে দিয়েছে তারা, আর কর্মচারীরা বলছেন গাছ সরিয়ে নেওয়ার পর বন বিভাগকে দেখাতে পুনরায় সেগুলো ক্যাম্পাসে আনা হয়। খোঁজাখুঁজি চলতেছে, একটা সিস্টেমেটিক ওয়েতে করার চলতেছে আর কি। এর মধ্যেই এটা কাটা হয়েছে, কাটা হয়ে এখানে রাখা, সব গাছগুলো রাখা হয়েছে এখানে। পিছনে কিছু গাছ ছিলই, নিয়ে যেতে পারেনি, পিছনেই ছিল, ওটা তো ব্যারিকেড ছিল পাশে। তো ওরা আবার যেহেতু এখন একটু দেখতে হবে, গাছগুলো দেখাতে হবে, এই জন্য তারা আবার গাছগুলো দিয়ে গেছে। এটা এদের 2 দিন আগে তো এনাদের লোক এসে গাছটা কাটছিল, কাটার পর এখান থেকে একজন ব্লেম দিছিল। যখন ব্লেমটা দেওয়া হয়েছিল তখন আমরা গাছটা অলরেডি কেটে ফেলাই দিছিল, মাটির মধ্যেই পড়ছিল। যখন ব্লেম দিছিল তখন থেকে আমরা গাছটা আটকাই দিছি আর কি, গাছটা যেতে দিইনি এতটুকু। গেল জানুয়ারিতে বেতার কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্য মোস্তফার লিখিত অভিযোগের ভিত্তিতে গাছ কাটতে প্রয়োজনীয় কাগজ তৈরি করা হলেও বন বিভাগ বলছে যথাযথ নিয়ম না মানায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন একটা ভুল হয়েছে, সে ভুলটাকে কাভার করা যায়, আর বাকি হলো যে এটা সম্পর্কে ফাইনাল কোনো মতামত আমার করতে যাবে, সেটা হলো যে একবার ওনারা যখন করে আসবে তখন আমরা একটা ঘোষণা লিখিতভাবে দিয়ে দেব। সরকারি সম্পদ রক্ষায় সবাইকে নিজ থেকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবিদদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে।
মোদির মুসলিম বিদ্বেষী বক্তব্যের রেশ না কাটতেই ভারতের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে তথ্য। তীব্র গরমের উত্তাপ চলছে নিত্যপণ্যের বাজারেও। সব ধরনের সবজির দাম আকাশচুম্বী, ধরা ছোঁয়ার বাইরে মাছ মাংসের দামও। বাজার পরিস্থিতি জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, মাছ মাংসের বাজার দর কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। শুভ সকাল ইস্তাত। আপনি যেমনটি বলছিলেন, আসলে প্রচন্ড রৌদ্রে আসলে মানুষ কিন্তু হাসপাতাল উঠেছে। এই অবস্থায় কিন্তু আসলে সবজির বাজারে কিছুটা স্বস্তি মিললেও কিন্তু আসলে মাংস এবং মাছের বাজারে, মুরগির বাজারে যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু এখনো কমেনি। বিশেষ করে আপনাকে যদি আমি জানাই যে আসলে রমজানের মাঝামাঝি সময় কিছুটা গরুর মাংসর দাম স্বস্তিতে থাকলেও ক্রেতারা কিছুটা স্বস্তি প্রকাশ করলেও কিন্তু এখন কিন্তু আসলে দিনের পর দিন কিন্তু আসলে এই স্বস্তির দিকে কিন্তু মানুষ নেই। আপনাকে যদি জানাতে চাই যে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে আজকে সকালে, এখন আমি খবর নিলাম যে 750 টাকা, মুরগি বিক্রি হচ্ছে দেশি মুরগি 580 থেকে 600 টাকা, এবং ব্রয়লার মুরগি যেটি গরিবের খাদ্য বলি, সেই গরিবের খাদ্যও ব্রয়লার মুরগিও বিক্রি হচ্ছে কিন্তু 300 টাকা কেজি দরে। আসলে মুরগি, যে দেশি মুরগি তো 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এমনি করে সোনালী মুরগি সেটিরও দাম কিন্তু 350 টাকা দরে বিক্রি হচ্ছে। যদি মাছের কথা আমি বলি, সেই মাছেও কিন্তু আসলে ঈদের পর থেকে আসলে কিন্তু বাজার করে অনেক তুঙ্গে। বিশেষ করে রুই কাতল থেকে শুরু করে যেগুলো মাছ রয়েছে সেগুলো 400 টাকা কেজি ধরে কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। এদিকে যদি পাঙ্গাস মাছের কথা বলি, যেটি সাধারণত নিম্ন আয়ের যারা মানুষ তারা কিন্তু আসলে এই পাঙ্গাস মাছ নিয়ে থাকে, সেই পাঙ্গাস মাছের কেজিও কিন্তু আসলে 240 টাকা কেজি ধরে। ঈদের আগে কিন্তু আমরা দেখেছি যে সেই পাঙ্গাস 180 থেকে 200 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। ফলে কিন্তু আসলে আমরা কথা বলেছি ক্রেতাদের সাথে, ক্রেতারা বলছে যে আসলে ঈদকে সামনে রেখে যে বাজারের যে উদ্যোগামী, সেই উদ্যোগামী কিন্তু কিছুতেই রোধ করা যাচ্ছে না। আমরা কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে। আপনার কাছে জানতে চাই যে আসলে গরুর দাম বৃদ্ধি হওয়ার কারণটা কি? গরুর দাম বাজার বৃদ্ধি, খাওয়ার দাম বৃদ্ধি, এর জন্য গরুর মাংসের দাম বেশি এখন। আমরা কথা বলবো একজন হোটেল ব্যবসায়ীর সাথে। আপনার সাথে কথা বলতে চাই, গরু কি রেটে দিচ্ছেন, কি দামে দিচ্ছেন এখন? আপনি হোটেল ব্যবসা করেন? হ্যাঁ। ইস্টাত, আপনি শুনছিলেন যে আসলে একজন ব্যবসায়ী বলছিলেন যে আসলে তাদের নিয়মিত যে মাংস নেয়, সেই কারণে তাদের 700 টাকা করে ধরে, কিন্তু আসলে সাধারণ যারা ক্রেতা রয়েছে তাদের কিন্তু 750 টাকা ধরে। মুরগির ক্ষেত্রে কিন্তু আসলে 600 টাকা কেজি ধরে কিন্তু আসলে বেচছে না। সবজির বাজারে স্বস্তি থাকলেও কিন্তু মাছ এবং মাংসের বাজারে কিন্তু স্বস্তি নেই পঞ্চগড়ের বাজারে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ইস্টাত বাবু, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড় থেকে বাজার দর নিয়ে বলছিলেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। 2 মাসের মধ্যে সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতি অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গণমাধ্যমে বেনজির আহমেদের বিপুল সম্পদ নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে সাবেক এই আইজিপির সম্পদের উৎস জানতে কেন দুদককে নির্দেশ দেওয়া হবে না তা জানতে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। অঢেল সম্পদ ইস্যুতে আলোচনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দেশে বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার এই সংক্রান্ত এক রিটের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানিতে আদালত বলে, সরকারি কর্মকর্তাদের চাকরি শেষে সম্পদের হিসাব জমার ব্যবস্থা করতে হবে। এ সময় বেনজির আহমেদের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে আসা রিপোর্ট তুলে ধরা হয়। শুনানি শেষে 2 মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতি রিপোর্ট দাখিল করতে বলা হয় দুদকে। মাননীয় আদালত আমাদের সাবমিশন গ্রহণ করে 2 মাস পরে এই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস এসিসিকে দাখিল করতে বলেছে। আমাদের যে রিট পিটিশনটি এইটি স্ট্যান্ড ওভার থাকবে। তবে সাবেক আইজিপির আইনজীবী বলছেন, হয়রানি দেখলে আইনি পদক্ষেপ নেবেন তারা। অ্যান্টি কারাপশন কমিশন যদি এই ইনকোয়ারির নামে বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো বেআইনি পদক্ষেপ নেয় অথবা
যে আইন ইন অ্যাকর্ডেন্স লোর বাইরে যায় তাহলে কিন্তু ওনার সর্বক্ষণ রাইট রয়েছে, উনি হাইকোর্ট ডিভিশনে জুডিশিয়াল রিভিউতে আসতে পারবেন, অ্যাজ ওয়েল এজ উনি এই আদেশের বিরুদ্ধেও কিন্তু আপিল বিভাগে যেতে পারবেন। আর নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্রগতি জানানো ও সুষ্ঠু তদন্ত করার আশ্বাস দেন দুদকের আইনজীবী। মানি লন্ডারিং, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, ক্ষমতার অপব্যবহার সবকিছুই কিন্তু আমাদের অফিস নোটে, অফিস রিপোর্টে বলা আছে এবং সেটার 2 কপি আমি মাননীয় আদালতকে দিয়েছি। মাননীয় আদালত এটা বলেছেন, এটা দেখেছেন এবং অ্যাপ্রিসিয়েট করছেন। সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বচ্ছভাবে নিষ্পত্তি হলে সমাজে দুর্নীতি কমবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। যেহেতু উনি সর্বোচ্চ পদে ছিলেন, তার বিরুদ্ধে যদি আইন তার কাজ করে, আইনকে নিজের গতিতে চলতে দেওয়া হয়, তাহলে এটা নিঃসন্দেহে সবার জন্য একটা সতর্কবাণী হবে। বেনজির আহমেদের অঢেল সম্পদ নিয়ে সম্প্রতি রিপোর্ট করে একাধিক গণমাধ্যম। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 17 সদস্যের প্রাথমিক দল ঘোষণা। ঢাকায় টাইগারদের নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ। বাঁশের বানা তৈরি করে ভাগ্য বদল করেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের জাবরা গ্রামের 2 শতাধিক জেলে পরিবার। জেলার নদ নদী শুকিয়ে যাওয়ায় দারিদ্রতা ছিল পরিবারগুলোর নিত্যসঙ্গী। বাঁশের বানার শিল্প এদের ভাগ্য বদলের সঙ্গে পাল্টে দিয়েছে পুরো গ্রামের চিত্র। মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল আলিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় যাদের অর্ধাহারে অনাহারে দিন কাটতো, এখন তারা অর্থনৈতিকভাবে বেশ সচ্ছল। দিন বদলের সাথে সাথে নারীসহ তাদের সন্তানদেরও স্কুলে পাঠিয়ে শিক্ষার পাশাপাশি কর্মজীবী হিসেবে গড়ে তুলছেন তারা। তাদের তৈরি বানা যাচ্ছে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, পাবনা, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও নরসিংদী সহ দেশের প্রায় 14টি জেলায়। তাদের তৈরি বাঁশের এসব বানা ব্যবহার হয় মাছের ঘের তৈরিতে। সেই সাথে ব্যবহার করছেন পেঁয়াজ ব্যবসায়ীরা। পেঁয়াজ ব্যবসায়ীরা বানা দিয়ে মাচা তৈরি করে তাতে সংরক্ষণ করছে জেলার উৎপাদিত পেঁয়াজ। 2 থেকে 6 ফুট আয়তনের 5 প্রকারের তৈরি হয় এসব বানা। এক একটি সাইজের বানা এক এক রকম দামে বিক্রি হয়। মাছের ঘের ব্যবসায়ী ও পেঁয়াজ ব্যবসায়ীরা পাইকারের মাধ্যমে ক্রয় করে বাড়ি থেকে নিয়ে যায় তাদের তৈরি এ সকল বানা। আমরা পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি বানার কাজ করি। এখান থেকে প্রায় 200-500 পরিবার এখান থেকে স্বাবলম্বী। এখান থেকে নানান দেশে মধ্যে ময়মনসিংহ, হালুয়াঘাট, বিভিন্ন জায়গা বাংলাদেশের আনাচে আছে এই ঐতিহ্যবাহী জাবরার বানাগুলি যাচ্ছে। এই বানাগুলি আমরা মনে করেন রেজা বলে চাং, এটা চাং বানায় মনে করেন আমরা ঘরে রাখি, পেঁয়াজ রাখি করুন। পেঁয়াজ এই মাছা পাইতে যারা বলে চাং, এটা এইভাবে রাখা হয় যে পেঁয়াজটা ভালো থাকে। এটা মূলত মাছের ঘেরের জন্য বানাটা তৈরি করি। বাংলাদেশে যে প্রান্তে মাছের ঘের আছে বানা লাগে, আর বর্তমানে পেঁয়াজ রাখি করে। এই বানা বিছিয়ে চাঙ্গের ভিতরে তারপরে পেঁয়াজগুলো রাখি করে। জেলে সম্প্রদায়ের যে সকল পরিবার বানা তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে, তাদের জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। এবং এই সংক্রান্ত রাষ্ট্রীয় কোনো অনুদান বা সুযোগ সুবিধা যদি আসে, আমরা তাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে রয়েছে। সরকারি বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেয়া হলে এই শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন তারা। এছাড়া দেশের বেকার লোকদেরও কর্মসংস্থানের সৃষ্টি হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরার মাছখোলা থেকে সরকারি কলেজ রোডের বেহাল দশায় চরম ভোগান্তিতে জনজীবন। এই বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সড়কের ভোগান্তির বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি যে সাতক্ষীরার সরকারি কলেজ থেকে যেটি মাছখোলা পর্যন্ত গিয়েছে যে রাস্তাটি, যেখান দিয়ে আসলে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত, সেই রাস্তাটির যে এত বেহাল দশা, একেবারে পিচ উঠে মানে খোয়া পর্যন্ত নাই। মানুষের এই রাস্তার চলাচলের যে দুর্ভোগ, সে দুর্ভোগ কিন্তু মানুষ বলে শেষ করা যাবে না। মানুষের অতিষ্ঠ অনেকটা। এখানকার মানুষরা সবাই, আমরা যাদের সাথে সকাল থেকে কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে এটি আসলে বছর নয়, যুগ পেরিয়ে গেলেও এটিতে কোনো সংস্কার কাজে
হাত দিচ্ছে না পৌর কর্তৃপক্ষ, এবং এতটাই দুরবস্থা যে মানে এখানে কোনো মানুষ, সাধারণ মানুষ এখানে আসতে চায় না। আমরা এখানকার নাগরিকদের সাথে একটু কথা বলতে চাই। আছেন নাগরিক নেতা ফাইমুল্লাহ কিসলু। কি অবস্থা আপনার এখানে? আসলে আপনারা সরজমিনে আমরা যখন দেখছি এখানে এই রাস্তার উপর যে দাঁড়িয়ে আছে, এই রাস্তাটি কলেজ মানে মাঠ থেকে একদম হচ্ছে পৌরসভার ক্লাব মোড় পর্যন্ত এই রাস্তাটি এক যুগেরও বেশি হচ্ছে বেহাল অবস্থা। এখান থেকে মানুষ, গাড়ি, রিক্সা, ভ্যান বা কোনো ইজি বাইক যাওয়ার ক্ষেত্রে বহু অন্তরায়। এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। আজকে আপনার রিমু সরণি থেকে পোস্ট অফিসের মোড় থেকে হাটখোলা মোড় পর্যন্ত রাস্তাটিও এক যুগেরও বেশি হচ্ছে বেহাল অবস্থায় রয়েছে। বারবার বলা সত্ত্বেও, আমরা বিভিন্ন দাবি নামা তোলা সত্ত্বেও এই রাস্তাটি কোনোভাবেই হচ্ছে মেরামত হচ্ছে না, সংস্কার হচ্ছে না, কোনোভাবেই টেন্ডার হচ্ছে না। অথচ বলা হচ্ছে যে টেন্ডার হয়েছে, এই সম্প্রতি হচ্ছে রাস্তাটি সংস্কার হবে। গল্পটি কিন্তু আমরা প্রায়শই শুনেছি, কিন্তু ইশরাত এইটি কিন্তু এতটাই বেহাল দশা যে মানুষ আর বলে বলে এখন ক্লান্ত। আন্দোলন করেছে, মিছিল, মানববন্ধন সবকিছু করেও আসলে এর কোনো সুরাহা পাচ্ছে না। এই মুহূর্তে এই রাস্তার দ্রুত সংস্কার, এটাই হচ্ছে এখানকার মানুষের একেবারেই প্রাণের দাবি। এই ছিল সর্বশেষ। ইশরাত। সুমন, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা থেকে সড়কের ভোগান্তি নিয়ে বলছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন।